আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম রংস ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব আনুশকা শর্মা অভিনীত 2018 সালের 2রা মার্চ মুক্তিপ্রাপ্ত হরর মুভি পারি সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা পারি ও টুম্বার 180 ডিগ্রি পাল্টে দিয়েছে বলিউডের হরর ঘরানার চিরাচরিত চিত্রপট। পরি সিনেমার টিজার বের হওয়ার পরই অনেকে আন্দাজ করতে পেরেছিল এই ছবির গল্প অতি প্রাকৃত রূপকথার আদলে আরও 10টি হরর মুভির মতো সাজানো নয়, নতুন কিছু আসতে যাচ্ছে, নতুনত্বের স্বাদ পেতে যাচ্ছে সিনে প্রেমীরা। ক্রিকেটার বিরাট কোহলির সাথে বিয়ে হওয়ার পর থেকে এটা তার প্রথম ছবি। চরিত্রে জীবন দান করেছেন অনুষ্কা শর্মা। বিয়ের পিতে যে পরীকে সাত পেকে বেঁধেছিলেন স্বামী, সেই পরী ভিন্ন পরী হয়ে ফিরেছেন সিনে জগতে সম্পূর্ণ নতুন রূপে। রুকসানা চরিত্রে অনুষ্কা শর্মা অভিনয় করেছেন এই ছবিটি। হরর মুভির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর কাহিনী রচনা করা হয় একটি নির্দিষ্ট ধর্মের মিথোলজিকে কেন্দ্র করে। সেই জন্য হলিউডে সেই সব হরর ফ্লিকে বিভিন্ন সময় উঠে এসেছে যা ইহুদি খ্রিস্টান ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ, যেমন খ্রিস্টান স্যাটানিজম, ভুডু, হুইচক্রাফট, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি। এতদিন ইসলামিক মিথোলজি ভিত্তিক সিনেমাগুলো উপহার দিয়ে এসেছে টার্কিশরা, সিকিন ডাবড ইত্যাদি। বলিউডও সেই স্রোতে গা ভাসালো পারির মধ্যে দিয়ে, কারণ এই সিনেমার গল্প গড়ে উঠেছে ইফিত নামক এক প্রকার মন্দ জিন ও তার অনুসারীদের কেন্দ্র করে। 1990 সালের বাংলাদেশের সাতক্ষীরা ও এর আশেপাশে অঞ্চল থেকে আচমকা নিখোঁজ হয়ে যেতে শুরু করে যুবতী নারীরা। অনুসন্ধান চালিয়ে জানা যায় ইফিত নামক এক ভয়ঙ্কর ও শক্তিশালী জিনের অনুসারীরা সেই যুবতী মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। ইফিতদের অন্যতম এবং অবাক করা বৈশিষ্ট্য হলো মানুষের সাথে যৌন মিলনের মধ্যে দিয়ে এদের পূর্ণতা পায়। শয়তানকে সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা ও তার পূজা করাকে সহজ ভাষায় স্যাটানিজম বলা হয়। জনসম্মুখে ও প্রকাশ্যে চর্চা করা প্রায় সকল ধর্ম এবং সমাজে নিষিদ্ধ। তাই শয়তানের উপাসনা করতে হয় অত্যন্ত গোপনে, লোকচক্ষুর অন্তরালে। এমন একটি শয়তান ইফিত জিন উপাসনা সংগঠনের নাম হলো অলাত চক্র। ইফিতের অনুসারী ভূত শাস্ত্রীয় আচার পালনের মাধ্যমে যুবতী নারীদের সাথে ইফিতের মিলন ব্যবস্থা করে দেয়। উদ্দেশ্য মানব সমাজে ইফিতের বংশধর ও অনুসারী বিস্তার করা। সাধারণ মানুষ 9 মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফিত সন্তান জন্ম নিতে সময় নেয় মাত্র 1 মাস। যুবতীর গর্ভে 29 দিনে বেড়ে ওঠে ইফিতের ওরসজাত ওই সন্তান। সে জন্ম নেয় কোনো প্রকার নেবাল কর্ড বা নাভির রজ্জু ছাড়াই, অর্থাৎ নাভি মায়ের অমরার সাথে যুক্ত না থাকায় সে মায়ের কোনো পুষ্টি গ্রহণ করেনি, শুধু মায়ের পেটকে 1 মাসের জন্য একটি থলে হিসাবে ব্যবহার করছে। কিন্তু সন্তানটিকে হৃষ্টপুষ্ট করে বড় তুলছে স্বয়ং ইফিত জিন। বাচ্চা জন্মানোর পর ওই যুবতীকে মেরে ফেলা হয় আর বাচ্চাটিকে বড় করা হয় দুনিয়াতে মানবকুলে ইফিতের বংশ বিস্তারের উদ্দেশ্যে। তাদের সাথে যোগাযোগ করতে পারে শুধুমাত্র কালাপুরি নামক এক প্রকার অশুভ ডাইনি। ইফিতের রক্ত প্রচণ্ড বিষাক্ত হয় এবং তাদের সন্তানের রক্ত সে বিষ বাহিত হয়। প্রাণঘাতী সেই বিষ যদি ইফিত সন্তান 28 দিনের মধ্যে নিজের শরীর থেকে খালাস না করে, তবে বিষের প্রভাবে সন্তান নিজেই মৃত্যুবরণ করবে। এই ইফিতকে দেখার সাধ্য সাধারণ মানুষের নেই, শুধু এর শব্দ এবং নিঃশ্বাস আঁচ করা যায়। একসময় ফাঁস হয়ে যায় অলাত চক্রের সেই গোপনীয় ও বর্বরচিত আখ্যানের কথা। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডাক্তার কাশেম আলী ইফিতের অনুসারী ও বংশধরদের নির্মূল করার উদ্দেশ্যে কিয়ামত আন্দোলন নামে এক আন্দোলন নেতৃত্ব দেন। জনসমর্থনে পুঁজি করে প্রথম দিকে এই আন্দোলন নিজ গতিতে অগ্রসর হতে থাকলেও প্রফেসরের অধিকাংশ কর্মকাণ্ডই ছিল ভয়ানক ও চরমপন্থী। তাই সরকারের পক্ষ থেকে এই আন্দোলনের উপর আসে নিষেধাজ্ঞা, নিষিদ্ধ ঘোষণা করা এই সকল কার্যক্রম। কিন্তু হাল ছাড়েননি প্রফেসর, গোপনে চালিয়ে যেতে থাকেন ইফিত জিনের বংশধর দমনের কাজ। এই কাহিনীর উপর ভিত্তি করে কাশেম আলী দ্য ইভিল চাইল্ড নামে একটি বই লিখেছেন, যা নিয়ে ঘাটাঘাটি করেই ইফিত সম্পর্কে জানতে পারে অর্ণব। ইফিতের কাহিনী তুলে ধরতে গল্প লেখক পুরোপুরি ইসলামী মিথোলজির আশ্রয় নেননি, খানিকটা নিজের মনের মাধুরী মিশিয়েছেন। কারণ সাতক্ষীরার এই কাহিনী, অলাত চক্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাশেম আলী সবই লেখকের কল্পনা প্রসূত চরিত্র। এর বাস্তবিক কোনো ভিত্তি নেই। তবে সাতক্ষীরার কলোয়ারোয়া, শ্যামনগর, দেবহাটা বা সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকাগুলিতে এরকম একটি ঘটনা 90 দশকে বেশ সাড়া ফেলেছিল। গ্রামের মানুষ রহস্য ও গুজবকে মুখরোচক হিসেবে পরিবেশন পছন্দ করেন। 2-4 জন যুবতী হয়তো কোনো কারণে নিখোঁজ হয়েছিল। এর সাথে ইফিত ও অলাত চক্রে মিশিয়ে তৈরি করা হয়েছে জবরদস্ত কল্পকাহিনী। এখন ওইসব এলাকার মধ্যবয়সী মানুষের এই ঘটনা সত্যি বলে ধারণা করে থাকেন। স্যাটানিজম ভিত্তিক সিনেমা তুরস্কে প্রায় নির্মিত হতে দেখা যায়। খারাপ জিন, কালো জাদু, বানমারা, জাদুটোনা ইত্যাদি নিয়ে বেশিরভাগ হরর সিনেমার প্লট নির্মিত হয়। যারা 2015 সালের মুক্তিপ্রাপ্ত টার্কিশ সিনেমা মাজাই দেখছে, তারা পরি সিনেমার প্লট আর ইতিহাসটা অনেকটা মিলাতে পারবে।
দ্বিতীয়ার্ধে ধীরগতি চিত্রনাট্য ছোটখাটো কিছু ভুলের কথা বাদ দিলে সিনেমাটি বেশ উপভোগ্য। বিশেষ করে বলিউডের হরর ঘরানার এই সিনেমা এনে দিয়েছে এক বৈপ্লবিক বিস্ফোরণ। এই স্রোতে এগিয়ে চললে বলিউড থেকে সেরা হরর কন্টেন্ট পাওয়া যাবে নিঃসন্দেহে। প্রাকৃত অতিপ্রাকৃত ছুটে চলা এই ছায়াছবি গল্পে অশুভকে হারিয়ে জয়গান গায় শুভ শক্তির। সব ছাপিয়ে হয়ে উঠতে চায় স্বাভাবিক জীবনের এক অস্বাভাবিক গল্প। সাথে যুক্ত হয় মিষ্টি প্রেমের গল্পের সঙ্গে সমান্তরালভাবে চলা হারিম করা ভূতের ভয়। প্রচুর রক্ত, হঠাৎ চিৎকার, নিষিদ্ধ তন্ত্রমন্ত্রে বেড়াজালে পেরিয়ে বলিউডের গতানুগতিক সিনেমার ধারণাকে ভেঙে দিতে চায় পরি সিনেমাটি। সিনেমার শেষে একটি প্রশ্ন রেখে যায় এই সিনেমা। প্রশ্নটি হচ্ছে, আসল রাক্ষস কে? পরিমুটি ভীষণ এন্টারটেইনিং এবং ভয়ানক বিভিন্ন রকম গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, তাই এই ছবিটি দেখতে ভুল করবে না যারা ভূতের ছবি বা হরর ছবি দেখতে পছন্দ করেন। পরিমুটি দেখে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।